আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আছি ফারজান আক্তার মুন্নি। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম পরিচ্ছেদ ৮। আজকে আমরা পড়তে যাচ্ছি পরিচ্ছেদ ৯ এবং তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমাদের আলোচ্য বিষয় কী হতে যাচ্ছে। আজকে আমাদের আলোচ্য বিষয় শব্দ এবং পদের গঠন। এখন এই যে শিরোনামটা সেটা দেখে আমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে যে শব্দ জিনিসটা তো আমরা চিনি, কিন্তু পদ জিনিসটা কি? এসেছে এই ধরনের প্রশ্ন তোমাদের মনে? আচ্ছা, আমরা এখন জেনে নিব শব্দ এবং পদের গঠন, মানে শব্দ কিভাবে গঠিত হয় এবং শব্দ থেকে সেটা পদে কিভাবে রূপান্তরিত হয়। ঠিক আছে? চলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিব। আমরা প্রতিদিন অসংখ্য শব্দ ব্যবহার করি এবং এই শব্দগুলোর সমন্বয়ে তৈরি হয় বাক্য। এই যে বাক্য তৈরি হয়, শব্দগুলো মিলে যখন একটা বাক্য তৈরি হয়, ওই বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয় সেটাই হচ্ছে পদ। মানে একটা শব্দ যখন বাক্যের মধ্যে সেটা ব্যবহার হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে পদ। তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে শব্দ এবং পদ জিনিসটা কি। এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং অবশ্যই তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে। সাথে একটা কালার পেন রাখবে, সেটি দিয়ে আমি যেই অংশটা বলবো যে গুরুত্বপূর্ণ সেটা নিচে আন্ডারলাইন করে নেবে। ওকে, চলো। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দের মূল অংশকে শব্দমূল বলে। আমরা জানি ধ্বনি হচ্ছে মুখনিসৃত আওয়াজ এবং ধ্বনির প্রতীক কি? ধ্বনির প্রতীক হচ্ছে বর্ণ, মানে ধ্বনিটাকে আমরা বর্ণ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এই যে একাধিক বর্ণগুলো দিয়ে তৈরি হচ্ছে শব্দ এবং এই যে শব্দের মূল অংশকে বলা হচ্ছে শব্দমূল। শব্দমূলের এক নাম প্রকৃতি। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে এই প্রকৃতি ব্যাপারটা কি? এটা কি ওই যে আমরা ইংরেজিতে বলি নেচার, ওই জিনিসটা? না, ব্যাকরণে প্রকৃতি বলতে বোঝায় ব্যাকরণে প্রকৃতি বলতে বোঝায় কোনো একটা শব্দের মূল অংশ। শব্দমূলকে প্রকৃতি বলা হচ্ছে। আচ্ছা, আমরা দেখো এই যে এইখান থেকে একটা উদাহরণ নিতে পারি। এই যে এখানে পরিচালক শব্দটা, এটা কি প্রথমেই পরিচালক ছিল? মানে এটা কি মূল শব্দ? না। এই যে এখানে আমরা দেখলাম পরিচালক, এটা কি মূল শব্দ ছিল? না। এটার মূল শব্দটা ছিল চালক। যখন এর সামনে আমরা পরি যোগ করেছি সেটা হয়ে গিয়েছে পরিচালক। তার মানে কি শব্দের মূল অংশটা হচ্ছে চালক। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? যে শব্দমূলের এক নাম প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি কত ধরনের? দুই ধরনের, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির অপর নাম ধাতু। ধাতু জিনিসটা কি? ধাতু হচ্ছে ক্রিয়ামূলের অংশ। ক্রিয়াপদের যেই মূল অংশটা তাকে বলা হচ্ছে কি? ধাতু। ক্রিয়া মানে কাজ, আমরা সবাই জানি। দেখো, যখন আমরা বলি যে লিখি, লিখি, এটা কি পুরোটাই মূল শব্দ? না, এটার ক্রিয়াটা হচ্ছে লিখ, লিখ, তারপরে সাথে ই যুক্ত হয়ে হয়েছে লিখি। তাহলে লিখাটা কি? একটা কাজ। এটা কি? ক্রিয়া প্রকৃতি। দেখো, আমরা নিচে এগুলো বিস্তারিতভাবে জানবো। নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ, শব্দাংশ মানে কি? শব্দের একটা অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতির উদাহরণ মা, গাছ, শির, লতা ইত্যাদি। এগুলো হচ্ছে নাম প্রকৃতি, মানে এটা মূল অংশ মা।
যখন আমি মায়ের সঙ্গে আবার আরেকটা মা যুক্ত করব তখন কি হবে? মামা। তাহলে এটা কি? নাম প্রকৃতির সঙ্গে যখন আমি আরেকটা শব্দের অংশ যুক্ত করলাম তখন কি হচ্ছে? নতুন একটা শব্দ তৈরি হচ্ছে। আরও একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দিই, ধরো আমি বললাম যে বেগুনি। এখন বেগুনি কথাটা যে আমি বললাম, ধরো বেগুন, এটার মূল শব্দ কি? বেগুন। তো বেগুন থেকে বেগুনের সাথে যখন আমি আবার ই যুক্ত করছি সেটা হয়ে যাচ্ছে কি? বেগুনি। একটা সবজি থেকে সেটা হয়ে যাচ্ছে একটা রঙের নাম। তাহলে এভাবে কি নাম প্রকৃতি তখন কোনো একটা শব্দাংশের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এই অংশটা আমরা নিশ্চয়ই বুঝেছি নাম প্রকৃতি কি। এখন দেখো ধাতুর উদাহরণ। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ধাতু। তার মানে ধাতুটা কি? ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কি? এই যে কর, যা, চল, ধ্রি ইত্যাদি। এখন এই যে ধাতুটা, ধাতুটা কি? আমরা পড়েছি যে ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু। তার মানে ধাতু কি? ক্রিয়া প্রকৃতি। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে দেখবে কর, ক বয়শূন্য র, তারপরে এখানে কি একটা হস চিহ্ন দিয়েছে। এখন এই যে হস চিহ্নটা, এটার মানে কি? এটা কেন ব্যবহার করা হয়েছে? আমরা আগের পরিচ্ছেদগুলোতে কিন্তু আমরা পড়েছি যে যখন হস চিহ্ন দেওয়া হবে তার মানে কি এটা পুরোটা উচ্চারিত হবে না, এটা অর্ধেক উচ্চারিত হবে। দেখো কর, কর, রটা কিন্তু পুরোপুরি উচ্চারিত হয়নি, সেজন্য এখানে কি হস চিহ্ন দেওয়া হয়েছে। কারণ এটা কি ক্রিয়াপদের একটা কাজের মূল অংশ, মানে ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু, এবং ধাতু কি ক্রিয়াপদের মূল অংশ। ধরো মামা, এটার মূল শব্দ কি? মা, তার থেকে হয়েছে মামা। তারপরে হচ্ছে দেখো আমি একটু আগে যে বলেছিলাম যে বেগুনি, এটার মূল শব্দ ছিল বেগুন, তার থেকে হয়েছে কি? বেগুনি, একটা রঙের নাম। তাহলে এগুলা কি? যে নাম ছিল একটা, এটার সঙ্গে অন্য আরেকটা শব্দের অংশ যুক্ত হয়ে আরেকটা নতুন শব্দ তৈরি হয়েছে। ঠিক একইভাবে ক্রিয়া প্রকৃতি মানে ক্রিয়া যে মূল অংশটা সেটার সঙ্গে নতুন একটা শব্দের অংশ যুক্ত হয় এবং নতুন একটা শব্দ গঠন হয়। আমি আশা করি যে তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। ধাতু কি, প্রকৃতি কি, ক্রিয়া প্রকৃতি কি এবং নাম প্রকৃতি কি। ঠিক আছে, এর পরের অংশে আমরা দেখব যে নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম উপসর্গ এবং প্রত্যয়। নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে মানে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোর নাম কি? উপসর্গ এবং প্রত্যয়। এখন উপসর্গ এবং প্রত্যয় জিনিসটা কি? উপসর্গ যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলে উপসর্গ। উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে শব্দমূলের পূর্বে, মানে শব্দের প্রথমে, যেই শব্দটা মূল শব্দ এটার প্রথমে বসে হচ্ছে উপসর্গ, বসে নতুন শব্দ গঠন করে। এখন দেখো পরিচালক শব্দের পরি অংশ একটি, এই যে পরিচালক শব্দের পরি যে অংশটা এটা হচ্ছে কি? উপসর্গ। পরিচালক শব্দের পরি অংশটা এটা হচ্ছে উপসর্গ। এটার মূল শব্দটা কি? চালক। তাহলে কি একটা মূল শব্দ ছিল চালক, সে তার প্রথমে নতুন একটা শব্দের অংশ যুক্ত হয়েছে এবং আরেকটা নতুন শব্দ গঠন করেছে। এগুলোকে আমরা কি বলতে পারি? উপসর্গ। তাহলে এক কথায় উপসর্গ মূল শব্দের প্রথমে বসে নতুন শব্দ তৈরি করে। এখন দেখো প্রত্যয়। যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলে প্রত্যয়। সাংবাদিক শব্দের ইক, এটি একটি প্রত্যয়। সাংবাদিক শব্দের প্রত্যয় এটি হচ্ছে ইক। এই যে দেখো সংবাদ, আমি যখন বলবো এই যে সংবাদ, এটা ছিল মূল শব্দ, এটার সঙ্গে যখন ইক ইক প্রত্যয় যুক্ত হয়েছে তখন কি হয়েছে? সেটা নতুন একটা শব্দ গঠন হয়েছে সাংবাদিক। তাহলে এটার মূল শব্দটা কি ছিল? এটার মূল শব্দটা হচ্ছে সংবাদ, এটার সঙ্গে একটা প্রত্যয় যুক্ত হয়েছে, প্রত্যয়টা কি ছিল? ইক, প্রত্যয়টা ছিল ইক, এটা যুক্ত হয়েছে সাংবাদিক। তাহলে আমরা যদি আরেকবার বলি, উপসর্গ হচ্ছে শব্দের প্রথমে, মানে শব্দের যে মূল অংশটা এটার প্রথমে যুক্ত হবে এবং নতুন একটা শব্দ গঠন করবে। আর প্রত্যয় হচ্ছে এটা শব্দ মূলের
পরে বসবে, বসে নতুন একটা শব্দ গঠন করবে। ঠিক আছে, উপসর্গ এবং প্রত্যয় দেখলাম আমরা। এখন আমরা দেখব উপসর্গ এবং প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। সাধিত শব্দ কি? সাধিত শব্দ হচ্ছে নতুন একটা শব্দ, নতুন একটা শব্দ যে গঠন করে সেটা হচ্ছে কি সাধিত শব্দ। সাধিত শব্দ কি? সাধিত শব্দ হচ্ছে নতুন একটা শব্দ। উপসর্গ এবং প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরও কিছু প্রক্রিয়া রয়েছে। উপসর্গ এবং প্রত্যয় ছাড়াও শব্দ গঠনের আরও কিছু প্রক্রিয়া আছে, মানে আরও কিছু মাধ্যম আছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন হাট ও বাজার শব্দ দুটি সমাসবদ্ধ হয়ে হয় হাট বাজার। আমি যখন বলবো হাট ও বাজার, তখন সেটা কি, যখন এই দুইটা শব্দ আলাদা, তো আমি এই দুইটা শব্দকে কি করলাম, একসঙ্গে বললাম হাট বাজার, তাহলে সমাস কি করলো, একাধিক শব্দকে এক শব্দে পরিণত করলো। এটাকেই বলা হচ্ছে যে সমাস একাধিক শব্দকে এক শব্দে পরিণত করে। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে দ্বিত্ব শব্দ। আমরা দ্বিত্ব কথাটা কিন্তু আগের পরিচ্ছদগুলোতে পড়ে এসেছি। তাহলে কোনো শব্দের দ্বৈত ব্যবহারে, মানে দুইবার ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দ দ্বিত্ব। যেমন ঠক ঠক মিলে গঠিত হয় ঠক ঠক। এই যে ঠক ও ঠক দুইটা শব্দ মিলে, মানে একটা শব্দই আমি যখন দুইবার বলবো ঠক ঠক, তখন এই দুইটা শব্দের যখন একসঙ্গে ব্যবহার করব তখন মিলে কি হয়ে যাবে, শব্দ দ্বিত্ব, ঠক ঠক। একইভাবে অঙ্ক ও টঙ্ক, হ্যাঁ, এই দুইটা কিন্তু আলাদাভাবে আমি বললাম, তাহলে এই দুইটা মিলে কি হয়ে যাচ্ছে, অঙ্ক টঙ্ক। তাহলে কি এইভাবেও সব নতুন শব্দ গঠিত হচ্ছে। তাহলে আমরা কি কি পেলাম, উপসর্গের মাধ্যমে নতুন শব্দ গঠন হয়, প্রত্যয়ের মাধ্যমে হয়, সমাসের মাধ্যমে হয়, এবং কোনো একটা শব্দের দ্বৈত ব্যবহারের মাধ্যমে দ্বিত্ব শব্দ গঠিত হয়। ওকে, শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। আমরা শুরুতেই পড়েছি এটা, যে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়। যখন একটা শব্দ বাক্যে গিয়ে ব্যবহার হয় তখন তার নাম হয় পদ। তো এই যে পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু কি নতুন নতুন শব্দের অংশ যুক্ত হয়, এইগুলোর নাম হচ্ছে কি লগ্নক। তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম যে লগ্নক বিষয়টা কি। লগ্নক বিষয়টা হচ্ছে নতুন কিছু শব্দাংশ যুক্ত হওয়া। আচ্ছা, লগ্নক কয় ধরনের? লগ্নক হচ্ছে কি 4 ধরনের। লগ্ন কয় ধরনের? 4 ধরনের। কি কি? বিভক্তি, নির্দেশক, বচন, বলক। বিভক্তি ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বলে বিভক্তি। ক্রিয়ার কাল নির্দেশের জন্য, ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বলে বিভক্তি। বিভক্তি কয় প্রকার? বিভক্তি 2 প্রকার, ক্রিয়া বিভক্তি, কারক বিভক্তি। বিভক্তি কয় প্রকার? বিভক্তি হচ্ছে 2 প্রকার, ক্রিয়া এবং কারক বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম যে শব্দের অংশটা, এটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। কারণ কি, এটা ক্রিয়ার সঙ্গে যুক্ত। এটার মূল যেই ধাতুটা, ধাতু কি, ধাতু হচ্ছে ক্রিয়াপদের যে মূল অংশটা। করলাম, এখানে মূল ক্রিয়াটা হচ্ছে কি ক বয়শূন্য র, এই যে হস চিহ্ন, এটা কি মূল শব্দ। তো এটার সঙ্গে কি যুক্ত হয়েছে? লাম, মিলে হয়েছে করলাম। তাহলে এটা কি ক্রিয়া বিভক্তি। কৃষকের পদের শব্দাংশ কারক বিভক্তির উদাহরণ। কৃষকের, এই কৃষক, এটার মূল শব্দটা কি কৃষক, এবং কৃষক
যুগ এর, কৃষক যুগ এর, কৃষক এর, এই দুইটা মিলে হয়েছে কৃষকের। তাহলে এটা কি বিভক্তি? এটা হচ্ছে কি কারক বিভক্তির উদাহরণ। এটা কারক বিভক্তির উদাহরণ। কৃষকের, কৃষকের এটা হচ্ছে কারক বিভক্তির উদাহরণ, মানে এটা কর্তার সঙ্গে যুক্ত। এবং করলাম এটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি, কারণ এটা কাজের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আমরা এখন দেখলাম বিভক্তি। তারপরের অংশ হচ্ছে নির্দেশক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে বলে নির্দেশক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে কি বলে? নির্দেশক। দেখো, লুকটি বা ভালোটুকু পদের টি বা টুকু হলো নির্দেশকের উদাহরণ। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে কি বলে? নির্দেশক। লুকটি, লোকটি, ভালোটুকু। আমি বললাম যে ওই লোকটিকে ডাক দাও, ওই লোকটিকে ডাক দাও, তখন কি আমি নির্দিষ্ট করে দিলাম যে ওই লোকটাকে তুমি গিয়ে ডেকে আনো। আবার বললাম ভালোটুকু, ভালোটুকু নিয়ে ভালোটুকু নিয়ে নাও, ভালোটুকু নিয়ে নাও। তাহলে আমি বললাম কি, তাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে ভালো অংশটা তুমি নিয়ে যাও। তাহলে এই যে লোকটি বা ভালোটুকু, এটার মূল শব্দ কি ছিল? লোক এবং ভালো, এর সঙ্গে যুক্ত হয়েছে টি এবং টুকু। এই যে টি এবং টুকু এগুলো হচ্ছে কি নির্দেশকের উদাহরণ। এগুলো যুক্ত হয়ে পদকে মানে ওই শব্দটাকে কি করছে? নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি নির্দেশক। ঠিক আছে, আমরা এখন দেখলাম নির্দেশক। এখন আমরা দেখব বচন। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বলে বচন। যেসব শব্দাংশ মানে শব্দের অংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে কি বলে? বচন। দেখো, ছেলেরা বা বইগুলো পদের, রা বা গুলো হলো বচনের উদাহরণ। ছেলেরা, বইগুলো, এই যে দুইটা পদ, এই দুইটা পদের ছেলে মূল শব্দ, সাথে যুক্ত কি হয়েছে? রা। বই মূল শব্দ, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? গুলু। তাহলে এই যে রা এবং গুলু এগুলো হচ্ছে কি বচনের উদাহরণ, কারণ এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কি বচন। ঠিক আছে, এখন পরবর্তী অংশ বলক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলে বলক। যেসব শব্দের অংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো হয় তাকে কি বলে? বলক। তখনই বা এখনো পদের, এই যে তখনের ই এবং এখনের উ, এই দুইটা ই এবং উ হলো কি বলকের উদাহরণ। আমরা অনেক সময় বলি না যে এখনই কেন চলে যেতে হবে, এখনই কেন চলে যেতে হবে। তার মানে কি আমি তাকে জোর দিয়ে বলছি যে এখন না গেলেও তো হয়, বা আমি তোমাকে এখনও অনেক মিস করি, বা তোমাকে আমার এখনও অনেক মনে পড়ে। তাহলে আমি এখানে কি আমার বক্তব্যটাকে জোর দিয়ে বলছি যে এখনই, এখনও, তখনই যেতে হবে, তখনই করতে হবে। তাহলে কি আমি এই মানে এই যে ই বা হচ্ছে এখন উ, কোনো একটা শব্দের অংশ দিয়ে আমি যখন মূল শব্দটাকে জোর দিয়ে বলার চেষ্টা করব সেগুলো হয়ে যাবে কি বলক। যে তখনই করতে হবে, এখনও যাওনি, এখনই যেতে হবে। এই যে এই ধরনের বাক্যগুলো, এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করি বাক্যের মধ্যে, তার ফলে আমরা কি বোঝাচ্ছি? যে এখানে আমি আমার বক্তব্যটাকে জোর দিয়ে বলার চেষ্টা করছি। তাহলে এগুলো কি বলক। তাহলে আমরা কি দেখতে পেলাম বলো তো? বিভক্তি। বিভক্তি কি? বিভক্তি হচ্ছে ক্রিয়ার কাল নির্দেশ করার জন্য এবং কারক বোঝাতে যেসব শব্দের অংশগুলো যুক্ত হয় সেগুলোকে বলে বিভক্তি। বিভক্তি কত ধরনের? বিভক্তি দুই ধরনের, ক্রিয়া বিভক্তি, কারক বিভক্তি। করলাম এটা যেহেতু কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাই এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর কৃষক এটা তো হচ্ছে
ধরো একজন কৃষক, সে হচ্ছে কি কাজটা করছে, সে একজন ব্যক্তি, তাহলে এটা হচ্ছে কি কারক বিভক্তির উদাহরণ, কারণ এটা কর্তার সঙ্গে যুক্ত। নির্দেশক, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে তা হচ্ছে নির্দেশক। যেমন ভালোটুকু, বইটুকু, দুধটুকু খেয়ে নাও, এই যে এই অংশগুলো, লোকটি, এগুলো হচ্ছে নির্দেশক, কারণ এর মাধ্যমে আমরা পদটাকে নির্দিষ্ট করছি। বচন, বচন হচ্ছে ওইসব শব্দাংশ যা পদের সঙ্গে যুক্ত হয়ে পদের যে সংখ্যাটা সেটাকে বোঝায়। বইগুলো নিয়ে যাও, ছেলেরা খেলছে, এর মাধ্যমে আমি একটা সংখ্যা বোঝাচ্ছি। আর বলক কি? বলক হচ্ছে ওই সব শব্দাংশ যার মাধ্যমে, যেগুলো পদের সঙ্গে যুক্ত হয়ে আমার যে কথাটা সেটাকে জোর দিয়ে প্রকাশ করছে, তাকে বলা হবে কি? বলক। তাহলে আমরা এই অংশগুলো ক্লিয়ার হলাম। এখন আমরা পরবর্তী অংশটুকু দেখব। এই অংশে দেখো, বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ, এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে। লগ্নক কি? লগ্নক হচ্ছে কোনো বাক্যের সঙ্গে লেগে থাকা এমন একটা অংশ যা হচ্ছে স্থান, কারণ, উদ্দেশ্যকে পরিষ্কার করে। আমি তোমার জন্য অপেক্ষা করছি, এখানে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে তোমার জন্য আমি অপেক্ষা করছি, মানে তোমার জন্য। এখানে লগ্নকটা হচ্ছে কি? তোমার জন্য। সে স্কুলে যায়, সে কোথায় যায়? সে স্কুলে যায়। তাহলে এটার মাধ্যমে আমি কি আমার যে অবস্থানটা বা আমি যে যা বলতে চাচ্ছি তা আমি কি করছি? আমি পরিষ্কারভাবে বলছি। তাহলে বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে বলে সলগ্নক পদ, এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে বলে অলগ্নক পদ। সলগ্নক পদ হচ্ছে সরাসরি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে, আর অলগ্নক পদ হচ্ছে সেগুলো বিশেষ্য বা অন্যান্য অংশের সাথে যুক্ত থাকবে। তাহলে এই যে নিচে একটা উদাহরণ আছে, দেখো, ছেলেরা ক্রিকেট খেলে। এই বাক্যে ছেলেরা ও খেলে সলগ্নক পদ, আর ক্রিকেট অলগ্নক পদ। ছেলেরা খেলে, তাহলে খেলাটা কি? কাজ। কারা খেলে? ছেলেরা খেলে। তাহলে এখানে ছেলেরা এবং খেলে, এই দুইটা হচ্ছে সলগ্নক পদ, কারণ এগুলো ক্রিয়ার সঙ্গে যুক্ত। আর এই যে ক্রিকেট, ক্রিকেট হচ্ছে অলগ্নক পদ, কারণ এটা বিশেষ্য এর সঙ্গে যুক্ত, মানে কোনো কিছু একটা খেলার নাম বোঝাচ্ছে, এটা বিশেষ্য বা অন্যান্য অংশ হিসেবে এখানে আছে, তাই এটা বিশেষ্য বা অন্যান্য অংশ হিসেবে আছে, তাই এটা হচ্ছে কি? অলগ্নক পদ। ঠিক আছে, এই অংশটাও আমরা দেখলাম। এখন দেখো, শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য নিচে দেখানো হলো। 1. প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার থাকে, সাধারণত অভিধানে তা সংকলিত হয়। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার থাকে। আমরা বাঙালি, আমাদের শব্দভাণ্ডারটা কি? বাংলায় আছে, এবং আমরা যেমন ইংরেজিতে ডিকশনারি ব্যবহার করি, বাংলাতে আমাদের রয়েছে কি? অভিধান। পদ, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন পরস্পর সম্পর্কহীন। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন পরস্পর সম্পর্কহীন, মানে একটার সাথে আরেকটার কোনো সংযুক্তি নেই। কারণ কি? কারণ হচ্ছে অভিধান যেহেতু আমাদের নিজস্ব শব্দ ভাণ্ডার, এর মধ্যে আমাদের যে জীবন ব্যবস্থার সামগ্রিক অংশের সঙ্গে যে যুক্ত ভিন্ন ভিন্ন এক একটা সেক্টরের যে অংশগুলো, সব ধরনের শব্দাংশ সেখানে আছে, যা কি একটার সঙ্গে আরেকটা সংযুক্ত নয় বা একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত নয়। কিন্তু বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা জানি শব্দ যখন বাক্যে স্থান পায়, মানে বাক্যে ব্যবহার হয়, তখন সেটা হয়ে যায় পদ। তার মানে কি? একটার সঙ্গে আরেকটা সংযুক্ত। আমি বললাম, মা আমাকে ভাত দাও, আমি ভাত খেতে চাই। তাহলে এইখানে কি? একটা আরেকটার সঙ্গে সংযুক্ত। আমরা তাহলে দেখলাম কি? যে শব্দ হচ্ছে বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কহীন, কিন্তু পদ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শব্দের অংশ উপসর্গ, প্রত্যয়। আর পদের অংশ কি? পদের অংশ হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর: মূল শব্দ, সাধিত শব্দ। গঠনগতভাবে পদ দুই রকমের:
গঠনগতভাবে শব্দ দুই রকমের, কি কি? মূল শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মানে মূল শব্দ তো ধরো মা বা হচ্ছে চালক, কিন্তু এটা যখন আবার আমি একটা উপসর্গ যুক্ত করে করছি, পরি একটা উপসর্গ যুক্ত করে করব, তো সেটা কি হয়ে যাবে? পরিচালক। তাহলে এটা কি? সাধিত শব্দ। তো গঠনগতভাবে শব্দ হচ্ছে দুই শ্রেণীর, একটা মূল শব্দ, একটা সাধিত শব্দ। আর পদের ক্ষেত্রে গঠনগতভাবে পদ দুই রকমের, একটা অলগ্নক, একটা হচ্ছে সলগ্নক। তাহলে অলগ্নক কোনটা? যেটা হচ্ছে বিশেষ্য বা অন্যান্য অংশের সঙ্গে যুক্ত থাকবে, আর সলগ্নক হচ্ছে যেটা ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে। 5, শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য, আর পদ একই সঙ্গে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচ্য। এই যে ছকটা দেওয়া আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা এই অংশটা অনেক বেশি মনোযোগ দিয়ে পড়বে এবং পার্থক্য করার চেষ্টা করবে যে শব্দের মধ্যে কি আছে এবং পদের মধ্যে কি আছে, এবং কি এই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করছে। ঠিক আছে, আমরা এতক্ষণ পড়লাম পরিচ্ছেদ। পরিচ্ছেদের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য অনুশীলনীমূলক প্রশ্ন 10টা দেওয়া আছে। আমরা এখন দেখব যে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো কে কতটা পারছি। আমি প্রশ্ন বলবো, তোমরা একটু পজ করবে, তারপর তোমরা উত্তর করবে। দেখবে যে কতজন আমার সঙ্গে উত্তর দিতে পারছো। প্রথম প্রশ্ন, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? অপশন খ, পদ। 2, পদের লগ্নক কত ধরনের? পদের লগ্নক কত ধরনের? অপশন গ, 4। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? আমরা জানি কি উপসর্গ শব্দের প্রথমে বসে। তার মানে কি এইখানে একটাই অপশন আছে, এই উপসর্গ দেখে আমরা বুঝতে পারছি যে আমরা জানি উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না, উপসর্গ হচ্ছে প্রথমে যুক্ত হয়। ধরো আমি একটা শব্দ বললাম জানা, এর প্রথমে যখন আমি অ উপসর্গ যুক্ত করব তখন সেখানে কি হবে? অজানা। তাহলে উপসর্গ কি? শব্দের প্রথমে বসে। আর এই যে বাকি অপশনগুলো আছে প্রত্যয়, বিভক্তি, বলক, এগুলো কি আমরা জানি এগুলো হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়। তাহলে 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে উপসর্গ। 4, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? আমরা উদাহরণে পড়েছি না, এখনই কেন যেতে হবে? এখনই কেন যেতে হবে? তোমাকে আমার এখনও মনে পড়ে, তোমাকে আমার এখনও অনেক মনে পড়ে। তাহলে আমি কি এই যে উ, এখন ই, এগুলো দিয়ে আমি আমার বক্তব্যটাকে অনেক বেশি জোর দিয়ে বলার চেষ্টা করছি। এগুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে বলক। 5, কোনটি সাধিত শব্দ? সাধিত শব্দ মানে কি? নতুন একটা শব্দ গঠন হওয়া। তাহলে অপশনগুলো দেখো, বলা হচ্ছে গাছ, পরিচালক, মাছ, চাঁদ। এই যে গাছ, মাছ, চাঁদ, এগুলো কি আমরা আর ভাঙতে পারবো না, কারণ এগুলোই হচ্ছে মূল শব্দ। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি অপশন খ, এখানে বলা হচ্ছে পরিচালক। আমরা কিন্তু পড়েছি এটার মূল শব্দটা কি? চালক, এবং পরি উপসর্গ যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করেছে পরিচালক। তার মানে এটা হচ্ছে সাধিত শব্দ। এখন দেখো 6, কোনটি মৌলিক শব্দ? কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ মানে হচ্ছে মূল শব্দ। অপশন কি কি আছে? চাঁদ, বন্ধুত্ব, প্রশাসন, দায়িত্ব। বলো তো এখান থেকে কোনটা উত্তর হবে? এটার মধ্যে উত্তর হবে চাঁদ। কে কে সঠিক উত্তরটা বলতে পেরেছ অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা 7 দেখব। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শব্দের শেষে কোথায় প্রত্যয় যুক্ত হয়?
আচ্ছা, আমি তোমাদেরকে উত্তরটা কিন্তু বলে দিয়েছি, মানে প্রশ্নের মধ্যেই কিন্তু আমি উত্তর বলে দিয়েছি। বলো তো এখানে উত্তর কি হবে? প্রত্যয় কোথায় যুক্ত হয়? প্রত্যয় শেষে যুক্ত হয়। কারণ আমি তোমাদেরকে প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা বলে দিয়েছি যে শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। কোনটি নির্দেশক? নির্দেশক কোনটা বলো তো? রা, পরি, টুকু, ই। আমরা কিন্তু নির্দেশকের অংশে পড়েছি যে ভালো টুকু, তার মানে কি? অপশন গ, টুকু। এখন আমরা দেখব প্রশ্ন ৯। কোনটি লগ্নক নয়? কোনটি লগ্নক নয়? অপশনে কি আছে? প্রত্যয়, নির্দেশক, বলক, বচন। এখন আমাদের উত্তর কি হবে? তোমরা কে কে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। উত্তর হচ্ছে অপশন ক, প্রত্যয়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে প্রত্যয় কেন লগ্নক নয় এবং বাকিগুলো কেন লগ্নক? নির্দেশক, বলক, বচন। আমরা কি বলেছি যে লগ্নক হচ্ছে কোনো একটা বাক্যের সাথে সংযুক্ত থাকবে, মানে বাক্যের যে অর্থটা সেটাকে নির্দিষ্ট করবে, সেই অবস্থানটা সে ক্লিয়ার করবে, মানে পরিষ্কার করবে। তাহলে দুধটুকু খেয়ে নাও, তারপরে যে এখনই কেন যেতে হবে, তখনই কেন নয়। তারপরে বচন, সেটাও কি একটা সংখ্যাকে পরিষ্কার করে বলছে। তাহলে নির্দেশক, বলক, বচন এগুলো কি বাক্যের অর্থটাকে স্পষ্ট করছে। আর প্রত্যয় কি করছে? শব্দের শেষে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করছে। তাহলে প্রত্যয় কি লগ্নক না, কারণ এটা শব্দ গঠন করে, আর বাকিগুলো কি বাক্যের মধ্যে বসে বাক্যের অর্থকে স্পষ্ট করে। তাহলে আমরা কেন বুঝতে পারলাম? ঠিক আছে, এখন আমরা দেখব ১০। নৌকার ছোঁয়ে নীল মাছরাঙাটি বসে আছে, বাক্যে অলগ্নক পদ কোনটি? আমরা জানি যেটা ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে সলগ্নক পদ, আর যেটা ক্রিয়া ছাড়া অন্যান্য পদের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অলগ্নক পদ। তাহলে আমরা এটা একটু লক্ষ্য করি। নৌকার ছোঁয়ে নীল মাছরাঙাটি বসে আছে, এখানে কাজটা কি? বসে থাকা। তো এখন আমি যখন বলবো যে বসে আছে, সে কোথায় বসে আছে? বলো তো এখানে সে কোথায় বসে আছে? সে বসে আছে হচ্ছে নৌকার ছোঁয়ে। তাহলে আমরা বুঝলাম যে বসে থাকার সঙ্গে কোনটা সংযুক্তি আছে? নৌকার ছোঁয়ে। আর এইখানে অপশনে আমাদের কি আছে? নৌকার ছোঁয়ে নীল মাছরাঙাটি। এখন তোমরা দেখো এই যে নৌকার, এটা কি প্রথমেই বাদ, ছোঁয়ে এটাও বাদ। কারণ কি? নৌকার ছোঁয়ে বসে আছে, এটা হচ্ছে সলগ্নক পদ। তাহলে অলগ্নক পদ কোনটা? অলগ্নক পদ কি নীল নাকি মাছরাঙাটি? এখানে অলগ্নক পদ হচ্ছে নীল। কারণ নীল যেই শব্দটা বা রংটা সেটা কাকে নির্দেশ করছে? সেটা হচ্ছে ওই মাছরাঙা যে পাখিটা আছে সেটাকে নির্দেশ করছে। তাই এখানে অলগ্নক পদ হচ্ছে কি? নীল। কারণ এটা বিশেষ্য, এটা বিশেষ্য, কোনো একটা রঙের নাম। এটা মাছরাঙাটাকে কি করছে? নির্দিষ্ট করে বলছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন নীল হয়েছে। আশা করি তোমরা এই যে এই 10টা প্রশ্ন আমরা সলভ করলাম, তোমরা এগুলো বুঝতে পেরেছো বা বোঝার চেষ্টা করেছো। তারপরেও যদি তোমাদের মনে হয় যে কোনো একটা অংশ তোমরা বুঝতে পারোনি, তোমরা ভিডিওটা পজ করবে, একটু ভাববে, পড়বে, টেনে টেনে দেখবে, প্র্যাকটিস করবে। এই রকম করে 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 তোমাদের কি হয়ে যাবে? এই অধ্যায়টা আয়ত্তে চলে আসবে। এটা তুলনামূলক সহজ, কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।